খাবার গলায় বিঁধে যাওয়া হঠাৎ কেসে উঠল আলমির। তাকে দ্রুত হাতে পানি এগিয়ে দিল ইরজা। পানি নিয়ে চুমুক দিল আলমির। আনমনে ইরজার হাত আলমিরের মাথার তালুতে চলে গেল। খুব যত্নে আলতো হাতে ছোট ছোট চাটা বসালো। ইরজার এই কাণ্ডে হতবাক হয়ে গেল সবাই। বিস্ময়াভূত আলমির গ্লাসে অদর ছুঁয়ে রেখে চোখ উল্টিয়ে পাশে দাঁড়ানো ইরজার দিকে চাইল। ইরহা খোঁচা মারল ইরজাকে সকলের অগোচরে। উপস্থিত চোখগুলোর এহেন দৃষ্টিতে কিছুটা অপ্রস্তুত হলো ইরজা। হাত সরিয়ে নিল পলকেই। নিজের কাছে নিজেই বোকা বনে গেল। তাচ্ছিল্যপূর্ণ হাসল আহিল। শরীফ আশরাফ নাক কুঁচকে কটাক্ষপূর্ণ চোখে তাকালেন। ঠোঁট বাঁকালেন আমেনা। শশীরও বিরক্তি ছোড়া চাহনি। ফিক করে হেসে ফেলল রিনি। আলমির চোখ নামিয়ে খাওয়ার অভিনিবেশ করল। আমেনা আশরাফের ক্ষোভ বাড়ল। মুখ ফসকে বেরিয়ে গেল। আদিক্ষেতা এই যে চোখের কৌটোর ক্ষুদ্র করে চাইল। নাকের পাল্লা ফুলিয়ে ফেলল। আলমি আচমকে বলে ওঠে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো। ইরহা শাশুড়ির দিকে চাইল। আমিনার উত্তপ্ত দৃষ্টি। আর কিছু বলার আগ্রহ মেয়েটার হলো না। সে নীরবে দীর্ঘশ্বাস ফেলল। ইরজা অবশ্য সময় নিল না। সে চেয়ার টেনে টুপ করে বসে পড়ল। পরোটা, ডিম ভাজা আর জুসের গ্লাস টেনে নিয়ে আরাম করে বসলো। মাথায় অবশ্য বড় করে ঘোমটা টানা। ঘোমটায় মেয়েটাকে আরও মায়াবী লাগে। আলমির ওষ্ঠে হাসি মাখল। পরোটা ছিঁড়ে মুখে পুড়তে গেল ইরজা। অমনি দাপিয়ে উঠলেন আমেনা। বসে পড়লে যে? খাবো তাই। ভুলে যাওয়ার বাতিক আছে নাকি তোমার? না, তবে আপনার বোধ হয় না শোনার বাতিক আছে। কি বলতে চাও তুমি? আপনার ছেলে বসতে বলেছে, শুনেছেন নিশ্চয়ই। তর্ক করো না। আলমির মুখ খুলল। খাবার নিয়ে তো বাড়াবাড়ি না করলেই নয়। আমাদের যেমন খিদে লাগে ওদেরও তো লাগে, বরঞ্চ বেশি লাগে। ওর কথা না হয় বাদই দিলাম। ইরহা তো সবার আগে ওঠে। মেয়েটা প্রতিদিন এত কষ্ট করে রান্না করে। কই একদিনও তো ওকে জিজ্ঞেস করেননি তোমার খিদে পেয়েছে? যেখানে আপনাদের ঘুম থেকে উঠতেই খিদের মর্মর অবস্থা হয়। এটা এ বাড়ির নিয়ম। নিয়ম মানুষের ঊর্ধ্বে নয়, মানুষের জন্য তৈরি নিয়ম। নিয়মের জন্য মানুষ নয়। আজ থেকে ওরা আমাদের সাথেই খেতে বসবে। বইয়ের জন্য তোর অনেক দরদ দেখছি। শশীর কথা ছোট্ট করে প্রশ্রয়ে হাসলো আলমির। বলল, একটাই তো বউ, দরদ থাকবে না? লজ্জা করছে না তোর? সবাই আছে এখানে। আমি তো বলিনি কেউ নেই। তুই তো বললি বইয়ের জন্য দরদের কথা। বউ না হয় দুদিন আগে এসেছে। তোকে ফেলে কখনো খেয়েছি আমরা? সেই তুই যদি শ্বশুরবাড়ি গিয়ে ও বাড়ি সবার পরে তোকে খেতে হয়, তখন সেটা তোর কেমন লাগবে? খিদে পেটে বসে থাকতে পারবি? আমার সাথে তুলনা করছিস ওর? ও আর তুই সমান কই? ও তো বউমরা এক বয়সে বড় পুরুষকে বিয়ে করে সংসার করছে। আর তুই? রিনি এখানে, তাই কিছু বললাম না। মুখের লাগাম লাগা আলমির। একটা মেয়ের জন্য পরিবারের সবার বিপক্ষে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? শরীফ আশরাফ প্রশস্ত গলায় ছেলেকে ধমকে উঠলেন। একটা মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে। যে তোমার কাছে শুধু একটা মেয়ে। সে কারো স্নেহের বোন, কারো আদরের মেয়ে, কারো প্রিয় স্ত্রী। তোমাদের কাছে সে মাত্র শুধু হলো কারো কারো কাছে অনেক কিছু। বাহ ভাইয়া বাহ, তোমার ডায়লগ ডেলিভারি শুনে তো মনে হচ্ছে তোমাকে স্ক্রিপ্ট রাইটার হওয়া উচিত। আহিলের উপহাসের ছোড়া বাক্যে আলমির দুর্বাদ্য হেসে বলল, চান্স পেলে অবশ্য করাই যায়। আমার জীবনটাই তো মুভি, ক্লাইম্যাক্স বাকি শুধু। সবার কথার এই তীর্যক জবাবে সকলের মাঝে গুরুর ক্ষোভের তৈরি হলো। কিন্তু ইরজার বুকের মাঝে কি এক প্রশান্তির সুশীতল বাতাস বইতে শুরু করেছে। তা সে ভাষায় প্রকাশ করতে পারছে না। আজকে সকাল খুব মিষ্টি একটা সকাল। আলমি তার হয়ে বলেছে। এটা ভাবতে প্রজাপতিরা উঠতে লাগলো মনের কোণে। বারান্দায় দাঁড়িয়ে চা পান করছে আলমির। গ্রিলের ওপর হাত রেখে ঝুঁকে আছে। পেছনে এসে দাঁড়ালো ইরজা। অফিসে যাবেন না? না, শক্ত কণ্ঠে জবাব এলো। ইরজা অবশ্য একটু ঘাবড়ালো। আবার প্রশ্ন করবে কি না ভাবতে লাগলো। কিন্তু তার ভাবনার পূর্বে আলমির পেছন ফিরে বলল, রেডি হও, আমরা বাইরে যাব। কোথায়? গেলে দেখতে পাবে। ইরজা আর কিছু জানতে চাইল না। মন খুশিতে টকমক করে উঠল। হাওয়ায় ভাসতে লাগলো সে। কাবার্ড খুলে কি পড়বে খুঁজতে লাগলো। আলমির রুমে এসে দেখলো তখনও কাবার্ড হাতড়াচ্ছে ইরজা। সে জিজ্ঞেস করলো, কি খুঁজছো? ইরজা বিতৃষ্ণা নিয়ে বলল, কি বলবো বুঝতে পারছি না, আপনি বলুন না। আলমির খুশি মনে এগিয়ে এলো। হ্যাঙ্গারে ঝোলানো শাড়ি থেকে একটা নীল রঙের জামদানি বের করে দিল। ইরজার পছন্দ হলো। সে আর একটু আগ বাড়িয়ে বলল, এটার সাথে কি পরবো? মানে ভারী গহনা নাকি? আমরা কোনো বিয়েতে যাচ্ছি না কথামালা, কোনো ফাংশনও নয়।
যেখানে যাচ্ছি সেখানে দুঃখের ছায়ায় সুখেরা ঘুরে বেড়ায়। আমরা সেই সুখ দেখতে যাব। তুমি যাবে তো আমার সাথে? এইটার কি যেন হলো, সে কথা বলতে পারল না, শুধু কলের পুতুলের মতো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলল, হুম। আলমির যখন রুম থেকে বের হতে যাবে তখন পেছন ফিরে বলল, চুল খোলা রেখো, তোমায় ভালো লাগে। বসন্তের ভোরের আবছা কুয়াশার মতো এক স্নিগ্ধ পরশে ভিজতে লাগলো ইরজা। মায়াময় ওই ক্ষণ তার কাছে অতীব প্রার্থিত হয়ে উঠল আচমকাই। কি এক অদ্ভুত অঘোষিত হৃদয় শিহরিত ভালো লাগায় বিবশ হয়ে গেল সে। আলমিরের সামনে বসা আহিল বেজায় ক্ষিপ্ত। একটা ডিল নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি। সে প্রজেক্ট একাই সামলাতে চায় আহিল, কিন্তু আলমির পুরো দায়িত্ব আহিলের ওপর ন্যস্ত করতে চায় না। আহিল বলল, প্রজেক্ট আমার নামে সাইন হবে, যদি তা না হয় তাহলে আই কোয়াইট। কেন? কোম্পানির প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে। আমার দায়িত্ব প্রুভ করার স্পেস তো আমাকে দিচ্ছ না। জিহান অভিজ্ঞ, তোর হেল্প হবে। আই ডোন্ট ওয়ান্ট। আমি একাই পারবো। আর ওকে যদি নিতে হয় ওকে আমার আন্ডারে কাজ করতে হবে। অসম্ভব। এর আগেও তোর ভুল ডিসিশনে কোম্পানি অনেক বড় লস হয়েছে। বারবার এক কথা বলবে না ভাইয়া। আলবৎ বলবো, ভুল থেকে তোর শিক্ষা হয়নি। ভুলে যেও না ওই কোম্পানি আমারও। 75% মালিক আমি। আহিরের ক্ষোভ আর সীমা ছাড়ল। তীরে উঠে বলল, চাচা স্টপ ইট। এই কোম্পানির শেয়ার 50-50 হবে। কোনোদিনও সম্ভব নয়। বাবার 50% আমাদের দুই ভাইয়ের, সেটা উনি না দিয়ে পারবেন না। আইন মানবে না। তার ওপর উনি চাইলে এই শেয়ার শশীকেও হক দিতে পারেন। তাতে করে তার শেয়ার আরও কমবে। শশী হোয়াই? ও আমাদের আপন বোন নয়। এটা বাবার ইচ্ছে। সম্পত্তির জন্য এখন আমাকেও পর করে দিচ্ছিস? শশী আড়াল থেকে দুই ভাইয়ের কথা শুনে ফেলেছে। আহিলের বক্তব্যে মনে দুঃখ পেল সে। কাঁদো কাঁদো স্বরে আহিলকে প্রশ্ন করল। বেচারা আহিল সরাসরি এই প্রশ্নে ভেবাচেকা খেয়ে যায়। শশী কাঁদতে কাঁদতে মায়ের কাছে দৌড়ে গেল। আহিল নাকের পাতা ফুলিয়ে ফেলল। খুন করে ফেলার মতো রাগ হচ্ছে তার। তার মা বোনের প্রতি ওভার পজিটিভ, তবে শশীর প্রতি বাবার অতিরিক্ত মহব্বতের কারণ আজ পর্যন্ত উদ্ধার করতে পারল না আহিল। কেন অন্যের মেয়েকে এত মায়া? কেঁদে কেটে একাকার শশী। মায়ের কোলে উবু হয়ে অনবরত কেঁদে যাচ্ছে সে। আমিনা আশরাফ মেয়ের কোন্দনে হেতু জানতে পেরে বেজায় খুশ হলেন। ছেলেকে প্রশ্ন করার জন্য মন তৈরি করলেন। শরীফ আশরাফ উৎকণ্ঠিত মতাবস্থায়। তিনি গভীর চিত্তে আজ অফিস যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আলমির গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঠোঁট জুড়ে মিষ্টি একটা হাসির ঝলক দেখা যাচ্ছে ইরজার। নীল রঙের জামদানি পরেছে সে, সাথে হালকা ধরনের গহনা। চুলগুলো খোলা, খানিকটা অংশ একপাশে সামনের দিকে ফেলে রাখা। আলমির ছোট্ট করে হেসে ইরজাকে গাড়িতে ওঠার জন্য আহ্বান করল। ঠিক ওই সময় গম্ভীর মুখে এসে দাঁড়ালেন শরীফ আশরাফ। তিনি মুখে কাঠিন্য ঝুলিয়ে বললেন, কোথা যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। এখন কি ঘোরার সময়? অফিসে ঝামেলা চলছে। আহিল আছে। বেশি ঝামেলা হলে আমাকে জানাতে বলবেন। সব ঝামেলা ফোরে সামাল দেওয়া সম্ভব? দরকার পড়লে চলে আসব। আলমি ইরজাকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। শরীফ বললেন, গাড়িটা আমার লাগবে। আয়টা তো আছে। ওঠা নিয়ে আইল বেরিয়ে গেছে। বাবার সাথে আর তর্ক করল না আলমির। ইরজাকে বলল, এসো আমার সাথে। দরজা লাগিয়ে গাড়ির কাছ থেকে সরে এলো আলমির। তারা যখন গেট পার হচ্ছিল শরীফ আশরাফের মেজাজ ক্রমশ তিরিক্ষে হয়ে যাচ্ছিল। সে তেতো ওঠা মেজাজ কি এক অদৃশ্য ভয়ে আচমকা তাকে ছুঁয়ে গেল। প্রিয়তা নামক এক লাশময়ের করুণ আর্তনাতে সে মুখশ্রী ভেসে উঠল শরীফের চক্ষু দর্পণে। রাস্তা নামতে কেমন যেন ইতস্তত বোধ করছে ইরজা। পাশাপাশি কাছাকাছি হেঁটেও যেন হৃদয় থেকে তারা বহু দূরে। ইরজা সহজ গলায় প্রশ্ন করল, কোথা যাচ্ছি? কোথাও। আমার সাথে যেতে আপত্তি আছে? মোটেও না। হাসি মুখে জবাব দিল ইরজা। খোলা চুলের এলোমেলো ভঙ্গি, চোখের পাল্লার দীপ্ত খুশি। ঠোঁটের ভাঁজে মন কেমন করা হাসিতে এক মায়াবী মুখ বিবরে ওই জ্বলন্ত অনুরক্তিতে আসক্ত হতে ইচ্ছে হলো আলমিরের। সংকোপনে বক্ষ পাঁজরের অভ্যন্তরে লুকায়িত অনুভূতি তাকে কড়া নাড়ছিল। হেলে দুলে হেসে হেসে পথ চলছে ইরজা। কখনো আলগোছে, কখনো অসাবধানতায় আঙুলে আঙুলে ছোঁয়াতে কেঁপে উঠছে মনের দুয়ার। কি লজ্জা, কি লজ্জা! ইরজার এই আসক্তি লুকোয় না পুরুষটির থেকে। এক প্রগাঢ় ভালোবাসা ভেজা অনুভূতিতে মনটা অবগাহন করল আনমনেই। আচমকা ইরজা থেমে গেল। আলমির চমকে তাকালো পেছনে, জিজ্ঞেস করল, থেমে গেলে যে? হাঁটতে কষ্ট হচ্ছে? হচ্ছে আরেকটু। সামনে গাড়ি আছে। এখনই? আলমির আশেপাশে তাকালো।
কোনো গাড়ি দেখতে পেল না সে। হঠাৎই চিন্তাগ্রস্ত দৃষ্টি। ইরজা নিষ্পাপ কণ্ঠে বলল, উপায় বলবো? আলমির ফিকে হেসে বলল, বলো। হাতটা ধরি, হাঁটতে কষ্ট হবে না তাহলে। আলমির অমায়িক ভঙ্গিতে হাতটা এগিয়ে দিয়ে বলল, ধরো। ইরজা খুশিতে লাফিয়ে ওঠার ভঙ্গিতে এগিয়ে আলমারের হাত চেপে ধরল। কি হলো কে জানে। ইরজার সারা অঙ্গ এক লহমায় কম্পিত হলো। অনুরণন শুরু হলো ওষ্ঠে। অদ্ভুত ভালো লাগায় আবেশে আবিষ্কৃত হয়ে গেল। ইরজা থমকে রইল, তার পা দুটো আর চলছে না। আলমির খুব যত্নে ইরজার হাত ধরল, গাঢ় মায়া নিয়ে বলল, চলো, আজ প্রাইভেট কার নয়, তোমায় নিয়ে হাঁটবো আর লোকাল গাড়িতে চড়বো। আপত্তি নেই তো? না বোধক মাথা নাড়ল ইরজা, তারা হাঁটছে। ইরজার হাত করতলে চেপে হেঁটে যাচ্ছে আলমির। পাশ দিয়ে হেঁটে যাওয়া কিছু মানুষের মুগ্ধ চোখ তাদের অনবরত দেখে চলেছে। কিছু দূরে যাওয়ার পর রিকশায় উঠল তারা। তারপর বাস গিয়ে থামলো শহর থেকে কিছু দূরে একটি ছোট্ট গ্রামে। ইরজা নামলো, তার চোখে অফুরন্ত বিস্ময়। শহর থেকে দূরে এই গ্রামে কেন? দুপুর রোদ মাথায় নিয়ে প্রথমে রিকশা, পরে ধুলো ওঠা মেঠো পথ পাড়ি দিয়ে আলমির আর ইরজা একটি বাড়িতে এসে পৌঁছালো। বাড়িটি ছোট, তবে বেশ গোছালো আর মন ভালো করা পরিবেশ। চারপাশে টিনের বেড়া দেওয়া, দরজাটাও টিনের তৈরি। সেটি ঠেলে ভেতরে ঢুকলো দুজন। ঢুকতে একটা জাম গাছ, পাশে আম গাছ, দুটো গাছের বিশাল ডালপালার দরুন উঠোন ভরা ছায়া। ছায়া মারিয়ে রোদের দেখা পেল দুজন। চৌচালা ঘর, ঘরের পাশে কলপার থেকে পানির আওয়াজ আসছে, সাথে কারো কড়া কণ্ঠ। তাড়াতাড়ি কর, এতক্ষণ কি করছিলি? থাপড়ায় দাঁত ফালাইয়া দেব। ইজা কিঞ্চিত চমকে আলমিরের দিকে তাকালো। সে সহাস্য বদনে বলল, প্রিয়তার মা, ওর বোনকে বকছে। মেয়েটা কাজে একদম ফাঁকিবাজ। আপনি আমাকে এখানে কেন এনেছেন? মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে কি করে বেঁচে থাকে তা দেখাতে। আপনাকে দেখেছি তো, আমার আর কাউকে দেখার নেই। রাগ হচ্ছে আমার ওপর? কেন? এখানে এনেছি তাই? হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। আলমির এবার সাথে সাথে কথা বলল না, সময় নিল। বলল, কথামালা, আমার জীবনের প্রথম প্রিয় নারী ছিল আমার মা, তারপর প্রিয়তা। তারা দুজনে আমাকে অপূর্ণ করে রেখে চলে গেল। তুমি হবে আমার পূর্ণতা, আমার প্রিয়ঙ্গনা। ইরজা তার রুদ্ধশ্বাসে নির্বাক চোখে অবশ হয়ে চেয়ে রইল আলমিরের ওই মুখ পানে। ধীর লয়ে চোখের পলক ফেলতে ফেলতে বলল, আপনি আমাকে দেবেন সে সুযোগ? আলমির রোদের মতো হাসল, বলল, কথামালা, আমার অন্তিম শ্বাস তোমার ওই নীল শাড়ির আঁচলে বিছিয়ে যাক। ইরজার ইচ্ছে হলো ওই পৃথিবীর সমস্ত লজ্জা বলে ঠিক এই রোদ চড়া নিষ্ঠুর দুপুরে আলমিরকে জড়িয়ে ধরতে, চিৎকার করে বলতে, আমি হতে যাই আপনার একান্ত প্রিয়ঙ্গনা। কিন্তু ওই দুজন মুগ্ধ মানবীকে আচমকা ভরকে দিয়ে সুলতানা বলে উঠল, আপনারা কারা? তারা দুজন তস্ত চোখে তাকালো। আলমিরকে দেখে বিষাবিষ্ট কণ্ঠে বলে ওঠে সুলতানা, ভাইয়া আপনি? আলমির খুব সহজভাবে বলল, কেমন আছো সুলতানা? ভালো, আপনি কেমন আছেন? মা, দেখে যাও কে এসেছে। সুলতানার কণ্ঠে আনন্দ লহরী। কলপার থেকে তার মা সুমনা চেঁচিয়ে উঠে বললেন, কে আসছে? দেখে যাও। সুলতানার তীব্র উল্লাসে ভাষা দুই চোখ। ওই কণ্ঠ চিরে আসা ফুর্তি দেহে খুশির তরঙ্গ ওটা ভঙ্গিতে চমকিত হলো ইরজা। সুলতানার কাছে এলো, উল্লসিত কণ্ঠে বলল, কতদিন পর আসলেন? আলমির হাস্যোজ্জ্বল গলায় বলল, সময় পাইনি। সুমনা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে কলপার থেকে এলেন, বলতে লাগলেন, কে আসছে এই অবেলায়? বড্ড অবেলা চলে আসলাম আম্মা। আলমিরের কণ্ঠ নিঃসৃত বাক্যে জমে বরফখণ্ড বয়ে গেল সুমনা। তার নিষ্কম্প মায়াঝরা আবেগপূর্ণ দৃষ্টি, ওই দৃষ্টিতে অব্যাখ্যাতিত স্নেহের ছায়া। ভালো আছেন বাপজান? আমি ভালো আছি আম্মা। সুমনার চোখ ভিজে উঠেছে। আলমিরকে দেখলে মেয়েটাকে তার ভীষণ মনে পড়ে। বুক জ্বালা করে, খা খা করে বক্ষ কঠোর, কি এক শূন্যতায় অবশ হয়ে আসে দেহ। তিনি এগিয়ে এলেন। আলমির তাকে সালাম দিল। ইরজাকে প্রথমে ততটা ঠাউর না করলেও আচমকা তার কণ্ঠে সুলতানা আর সুমনার তীক্ষ্ণ চাহনি আঁকড়ে ধরল তাকে। আসসালামু আলাইকুম। সুমনা ভালো করে মেয়েটির দিকে তাকালেন। ইরজার ফর্সা টকটকে রং রোদে ঝলসে উঠেছে। সুমনা হঠাৎ প্রিয়তাকে ঠাউর হলো। ইরজার মুখের আদল অনেকটা প্রিয়তার কাছাকাছি। গোলগাল মুখ, যেমন এক মায়ের পেটের দুই বোন হলে হয়। তবে প্রিয়তার সৌন্দর্য ব্যাখ্যা করার মতো নয়। সফেদ গোলাপি ত্বকের মেয়েটি ছিল কোমর ছাড়ানো দীর্ঘকেশ, সরু কালো ভ্রু, যেন নিজে হাতে আঁকা। ওই ভ্রুতলে চিত্রকরের নিখুঁত হাতে আঁকা দুটো চোখ,
তলোয়ারের ন্যায় শানিত নাসিকার পরে ওষ্ঠভাঁজ, গাঢ় গোলাপি রং, সচরাচর এমন হয় না। দেহের কারণে মনে হবে একটি অঙ্গ যেন কোনো শিল্পী তার ঐশ্বরিক ক্ষমতা বলে নিজ হাতে এঁকেছেন। ওই চোখের বিড়াময় চাহনি কিংবা ওই ঠোঁটের ঋষিত হাসিতে কোনো পুরুষ হৃদয় এক পলকের জন্য শ্বাস নিতে ভুলে যাবে। ঠিক এমনটা ছিল প্রিয়তা। তাই তো শত পুরুষের কুনজর থেকে মেয়েকে হেফাজতের জন্য মাত্র 17 বছরে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল বাবা তমিজউদ্দিন। সুমনা কিছুটা মিয়ে গলায় অবাক চোখে বললেন, ওকে? ও আমার স্ত্রী। তুমি বিয়ে করেছ? জি। ইরজার কেন যেন মনে হলো এই প্রশ্নের উত্তরে সুমনা রেগে যাবেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে কৃষ্ণ গহ্বরে ফিরে আসা আগুন ফুলকির মতো খুশির হালকা ছিটিয়ে বলে ওঠেন, সত্যি তুমি বিয়ে করেছ? জি। তিনি আত্মহারা গলার চেঁচিয়ে ডাকলেন, প্রিয়তার বাপ, বাইরে আসেন, দেখেন কে আসছে। তমিজউদ্দিনের হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়েছিল, তাই দোকান বন্ধ করে বাড়িতে এসে শুয়ে আছেন। এই মুদি দোকানটারও আলমিরে গড়ে দেওয়া। প্রিয়তার মৃত্যুর পর গার্মেন্টসের সুপারভাইজারের চাকরিটা ছেড়ে পরিবার সমেত গ্রামে চলে আসেন তিনি। স্ত্রীর অধৈর্য কণ্ঠে কোনো মতে বিছানা ছেড়ে বাইরে এলেন তমিজ। আলমিরকে দেখে তিনি আশ্চর্যচকিত, তবে ঠোঁটের কোণে অস্ফুট হাসিটা ফুটে উঠল। খুশির আমেজ নিয়ে এগিয়ে এসে বললেন, বাপজান, ভালো আছেন? অনেকদিন পর আসলাম। জি আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন? ভালোই। ওই একটু বুকে ব্যথা করছিল সকালে, তাই বাড়িতে চলে আসলাম। আরে, তোমরা বাপজানের এখানে দাঁড় করাইয়া রাখছো কেন? তমিজউদ্দিন সহসা থমকে গেলেন একটা মেয়ে আলমিরের সাথে। তিনিও কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়লেন, ওকে তো চিনলাম না। সুমনা সগ্রাহে বললেন, ও আমাদের সুলতানার আরেক বোন। ঠিক এমন একটা জবাবের প্রত্যাশা এই যা কশিন কালও করেনি। আলমির খুশি হলো। এই মানুষগুলোর এই ভালোবাসা, এই স্নেহের ছায়াতল, এই আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল প্রিয়তা। তাই তো প্রথম দেখাতেই আলমিরের হৃদয় কুঠিরে সংগোপনে জায়গা করেছিল মেয়েটি। তমিজ যেন আকাশের চাঁদ হাতে পেলেন। কি যে সত্যি খুশি হলেন তিনি। গদগদ কণ্ঠে বললেন, সত্যি নাকি? আগে বলবা না? আব্বা, আপনি এত ব্যস্ত হবেন না। আলমির কি সহজভাবেই না এই মানুষগুলোকে আপন করে নিয়েছে। প্রতি ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে ইরজা। তমিজ বললেন, কি বলো, ব্যস্ত হব না? আমার মা আর বাপ আসছে, আমি খুশি হব না? আসো মা, আসো। তোমার চরণের ধুলায় আমার ঘর আনন্দে ভরে উঠুক। কি আদর, কি সম্বোধন! এ কেমন সম্পর্কের মায়াবী বেড়াজাল! এজন্যই কি প্রিয়তাকে আজও ভুলতে পারেনি আলমির, যার পরিবার এত ভালোবাসায় ঘেরা, তাদের মেয়ে না জানি কেমন। যার হঠাৎ করে প্রিয়তাকে জানতে ইচ্ছে হলো খুব। সে সিদ্ধান্ত নিল সে প্রিয়তাকে জানবে, প্রিয়তার মতো হতে চাইবে। তমিজউদ্দিন বাজারে গেলেন। দুপুর রোদে ঘাম ছুটে গেল তার। ফিরলেন ক্লান্ত হয়ে। বাজারের ব্যাগ থেকে একটা 3 কেজি ওজনের কাতলা বের করলেন সুমনা। তাদের সকলের চোখে আনন্দ। আধা কেজি গলদার চিংড়ি, 2 কেজি গরুর মাংস, একটা কচি লাউ আর ফেরার পথে বন্ধু রৌফের বাড়ির বড় মোরগটা নিয়ে এলেন। এতগুলো বাজার দেখে আলমির বলল, এত বাজার কেন করলেন আপনি? কেন করব না? আমার মা প্রথমবার আসছে, তাকে কেমনে আপ্যায়ন না করি? খবর দিয়ে আসলে তো আমি সকালে বাজারে যেতাম। যাই হোক, রাতে থাকবা আজ। প্রিয়তার মা তোমার জন্য রাজহাঁস রাখছে। সকালে রাজহাঁসের মাংস দিয়ে ছিটা রুটি হইব। আব্বু, তুমি শশা আর টমেটো আনলো নাই কেন? সালাদ করব কি দিয়ে? সুলতানার মনমরা কথায় তমিজ জিভ কাটলেন। অস্থির হয়ে বললেন, আরে মা, ভুল হয়ে গেছে, তুই চিন্তা করিস না, আমি এখনই যাচ্ছি। আলমির বলল, কি বলেন আপনি? এখন আবার বাজারে যাবেন? কিচ্ছু হইব না, আমি যাব আর আসবো। ইরজা সবার মাঝখানে কথা বলতে অপ্রস্তুত বোধ করছিল। তারা সবাই দুপুরে খেলেও খাননি তমিজউদ্দিন। লোকটা আবার বাজারে যেতে চাইছে, তাহলে দুপুরে খাবার খাবেন কখন? সে ব্যস্ত স্বরে বলল, আপনি তো দুপুরে খাননি। আমার পেট ভরা মা, তোমরা আসছো না, আমার 2 দিন না খেলেও চলবে। মানুষ কী করে এত আপন হয়? ইরজার কান্না পেয়ে যায়। তার মামা মামিও তাকে ভালোবাসে, কিন্তু অদেখা রক্তের সম্পর্কবিহীন এই মানুষগুলোর এই নিঃস্বার্থ প্রলোভী নিরুপদ্রব ভালোবাসার কি নাম দেবে সে?